বাংলাদেশে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ কার্যক্রম এবং এই প্রথম অধিবেশনটি কিভাবে শুরু হলো এটি প্রথম কোন স্পিকার না রেখেই চেয়ার ফাঁকা রেখে কার্যক্রম শুরু হলো এবং একজন বীর মুক্তিযোদ্ধাকে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে স্পিকার হিসেবে বসানো হয়েছে। এটি নিয়ে এক ধরনের ইতিবাচক একটি মনোভাব তৈরি হতে না হতেই দেখা গেল এই সংসদে, যেই সংসদের চেয়ারে বসেছেন একজন বীর মুক্তিযোদ্ধা, সেই চেয়ার বসা অবস্থায় এই সংসদে যুদ্ধাপরাধের একদম শাস্তিপ্রাপ্ত, যেমন একজন অভিযুক্ত শাস্তিপ্রাপ্ত দণ্ডপ্রাপ্ত একজন যুদ্ধাপরাধী আছেন এই সংসদে, পাশাপাশি আরো কয়েকজন যুদ্ধাপরাধী যাদের দণ্ডাদেশ কার্যকর করা হয়েছে, সেই যুদ্ধাপরাধী মানবতা বিরোধী অপরাধী তাদের নাম নিয়ে শোক প্রস্তাবের নামে তাদের প্রতি সম্মান জানানো হয়েছে। পাশাপাশি আমরা দেখেছি এইখানে এই সংসদের শুরুর দিনেও অন্তত পক্ষে মুক্তিযুদ্ধের কিংবা বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যাপারেও কোনো সম্মান তো জানানো হয়নি, অন্যদের ক্ষেত্রেও তেমন কোনো সম্মান জানানো হয়নি। কেমন লাগছে যারা 1971-এ মহান মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে অংশ নিয়েছিলেন? তেমনই একজন বীর মুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার চৌধুরী আছেন আমার সঙ্গে। তিনি দেখেছেন আজকের এই সংসদের কার্যক্রম শুরু থেকেই। তার প্রতিক্রিয়া জানবো। আমি আপনাকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি রাজ্জাকুল হায়দার চৌধুরী, আমাকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ আজকের একটা বিশেষ মুহূর্তে আমাকে ডাকার জন্য। তো আজকে আমাদের যারা দর্শক শুনবেন তাদের প্রতি কৃতজ্ঞতা আমাদের। আসলে আপনি যে কথাটা বলছেন আমি কিন্তু খুব একটা অবাক হইনি এই কারণে, আপনারা জানেন 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হারানোর পরে আমাদের এই দেশটা কিন্তু নামে বাংলাদেশ থাকলেও এটা আমাদের চলনে বলনে আমাদের আদর্শের দিকে আমরা আবার পূর্ব পাকিস্তানের যে আদর্শটা সেটাতে আমরা ফিরে গিয়েছিলাম। মাঝখানে 1996 সাল থেকে 2001 সাল এবং 2008 সাল থেকে 2024-এর এই সময়টা আমরা মুক্তিযুদ্ধকে, বঙ্গবন্ধুকে আমরা ফিরে পেয়েছিলাম। আবার আপনারা দেখবেন যে 2024 সালের 5ই আগস্ট তথাকথিত বিপ্লবের নামে যে জঙ্গি উত্থান হলো, সেই উত্থানের পরে অনেকেই আশা করছে, মানে ওরা যখন কি আন্দোলন শুরু করে, আপনারা খেয়াল করবেন তারা মুক্তিযুদ্ধের স্লোগান দিয়ে, বঙ্গবন্ধুর নাম নিয়ে, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এইসব কথা বলে। যেটুকু আমরা পরে শুনেছি এটাকে যদিও তারা নিজেরা বিপ্লব বলছিল, পরে আবার নিজেরাই কিন্তু স্বীকার করছে যে এটা কিন্তু কোনো বিপ্লব ছিল না, এটা ছিল একটা ষড়যন্ত্র এবং সেটা ওদের মানে প্রফেসর ইউনূসের ভাষায় মেটিকুলাসলি ডিজাইনড অ্যান্ড প্রি-প্ল্যান্ড। তো সুতরাং সেটা হঠাৎ করে কোনো বিপ্লব হয় নাই বা কোনো স্বতঃস্ফূর্ত কোনো মানুষের অংশগ্রহণ ছিল না। তো এখন আস্তে আস্তে দেশের মানুষ বুঝতে পেরেছে যে আমরা ইনডাইরেক্টলি আমরা আবার পাকিস্তানে ফিরে গেছি। আজকে দেখেন 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হয়েছিল সেখানে কিন্তু একটা শঙ্কা আমাদের মধ্যে জাগছিল যে আমাদের সেই যুদ্ধাপরাধী দল আল বদরের দল, আমরা যেটুকু মানে বুঝতে পেরেছিলাম বা যে একটা ষড়যন্ত্র ছিল ইউনূস সাহেবের এবং মানে আপনার ডিপ স্টেটের সবকিছু মিলিয়ে এই আপনার যুদ্ধাপরাধী দলকে বা জামাত ইসলামকে কিন্তু বাংলাদেশের শাসন ক্ষমতা নিয়ে আসছিল। যাই হোক, যেভাবেই হোক না কেন সেটাকে অন্তত ফেস করা গেছে। কিন্তু আমরা যার কথা বলছেন আপনার মুক্তিযোদ্ধা আমাদের মেজর হাফিজ সাহেব আজকে স্পিকার নির্বাচিত হয়েছেন। আমরা আসলে একজন মুক্তিযোদ্ধা যখন স্পিকার নির্বাচিত আমাদের গর্ব করার কথা, কিন্তু গর্ব আসলে হয় না। কোন কারণে? আপনি ওই হুমায়ুন আজাদের কথাটা আমরা কিন্তু বিভিন্ন জায়গায় আমরা রেফারেন্সটা টানি যে এ ফ্রিডম ফাইটার ইজ নট অলওয়েজ এ ফ্রিডম ফাইটার বাট এ রাজাকার ইজ অলওয়েজ এ রাজাকার। একজন মুক্তিযোদ্ধা সবসময় মুক্তিযোদ্ধা থাকেন না। এর আরো অনেক উদাহরণ আছে আমাদের কাছে। আপনার সম্প্রতি দেখছেন কর্নেল অলির মতো, উনি একজন ভেটারান ফ্রিডম ফাইটার, উনিও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, উনি জামাতে জয়েন করছেন। তারপরে আবার
মেজর আক্তার সাহেব, মেজর আক্তারুজ্জামান, উনি তো একজন ভোকাল মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষে কত কথা বলেন, উনিও জামাতে জয়েন করছেন। তো সুতরাং এখানে আশ্চর্য হওয়ার কিছু নেই। আজকে যে কাদের মোল্লার নাম নিয়ে, নিজামীর নাম নিয়ে, মুজাহিদিন নাম নিয়ে আজকে শোক প্রস্তাব করা হয়, তারপরে আপনি দেখেছেন সেখানে একজন সাজাপ্রাপ্ত মানে আপনার মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধ অপরাধী, তাকে বেকসুর খালাস দিয়ে তাকে নির্বাচন করার সুযোগ দেওয়া হয় এবং তাকে পাশ করাই আনা হয়। কারণ ওখানে যেখান থেকে উনি পাশ করে আসছেন সেখানে ওনার পাশ করার কথা না। তো এখানে একটা যে আপনার এই যে নির্বাচনটা ওই আপনার ওদেরই যে যাকে বলা হইতো আপনার ওই ওই বিপ্লবের মাস্টার মাইন্ড, সেই কিছুদিন আগে বলছে যে এটা ছিল একটা বন্দোবস্ত নির্বাচন, ভাগাভাগি নির্বাচন। সুতরাং এটা আমাদের তো বলার কিছুই নাই। তো আজকে যেটা হয়েছে পার্লামেন্টে, হয়তো অনেকে দুঃখ পাইছেন, আমি কিন্তু দুঃখ পাইনি। আমি দুঃখ পাইনি, তারা যখন সেখানে গেছে তারা এই কাজটাই করবে। যারা সরকার দলে আছে তারাই তো এদেরকে এই জায়গাতে পৌঁছার সুযোগটা করে দিয়েছিল 1975 সালের পর থেকে আজ পর্যন্ত। তারা 2001 থেকে 2006 পর্যন্ত একজন চিহ্নিত যার মানে মৃত্যুদণ্ড প্রাপ্ত, পরবর্তী সময় তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল দুইজন মানে চিহ্নিত যুদ্ধ অপরাধীকে, যারা সরাসরি বুদ্ধিজীবী হত্যার সাথে যারা জড়িত ছিল, এই আপনার মতিউর রহমান নিজামী এবং আল মুজাহিদ। তো সুতরাং এখান থেকে এর বেশি আমরা এদের থেকে আশা করি না, বা আমরা দুঃখ পাওয়ারও কিছু নেই আজকে। তবে এটা এখানে আমরা হতাশ হই না এই কারণে, ওই যে যুদ্ধাপরাধী যখন বিচার হইলো, কাদের মোল্লার যাবজ্জীবন হইলো, তখন যে আমাদের গণজাগরণ মঞ্চে তরুণ প্রজন্ম যে জাগছিল, ওরা কিন্তু মরে যায়নি এখনো। এখন হলো একটা ষড়যন্ত্রের মাধ্যমে অরেঞ্জ মানে স্প্রিং কি বলে রিভলিউশন, এটা তো আমরা জানি পৃথিবীর বহু জায়গাতে ডিপ স্টেটের মাধ্যমে এগুলা ভিন্ন মানে মানুষকে ভুলভাল বুঝিয়ে এই আমাদের একটা যখন একটা জাতীয়তাবাদী সরকারকে বা একটা দেশপ্রেমিক সরকারকে তারা উৎখাত করে তাদের স্বার্থ উদ্ধার করার জন্য তারা এইসব পাষণ্ড মানে আপনার শিকন্ডি গুলোকে বোঝায়। তবে এখানে আমি একটা জিনিস আশাবাদী এই কারণে, কারণ বাংলাদেশের এই 5ই আগস্টের পরে আমরা মনে করছিলাম আমরা টোটালি মুক্তিযুদ্ধের শক্তিটা সম্পূর্ণভাবে আমরা হারিয়ে যাব, আমাদের আর মাথা তুলতে দাঁড়াতে পারবো না। 75-এও আমরা সেই মানে একই আমাদের মানে আপনার ধারণা হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে যে কি আস্তে আস্তে ধারে এখন মুক্তিযুদ্ধের শক্তি যদিও অর্গানাইজড হয় নাই, কিন্তু জনগণের মধ্যে এই মুক্তিযুদ্ধ নিয়ে এই কথাগুলা যেমন আপনি বলতেছেন, সারা বাংলাদেশে এই কথাগুলো আমরা মানে সাধারণ মানুষও বলতেছে, সাধারণ একেবারে খেটে খাওয়া মানুষগুলো বলতেছে। কারণ এই নিজামীকে, এই মুজাহিদকে, এই কামরুজ্জামানকে, এই গোলাম আজমকে, কাদের মোল্লাকে এটা চিনে নাকি বাংলাদেশের কয়জন মানুষ আছে তাদেরকে চিনে না, সবাই তাদেরকে চিনে। সুতরাং যারা আজকে সরকারে আছে তারা যে এই কাজটা করতেছে এই দায়টা কিন্তু তাদের উপরে আসবে। তারপরে আপনি দেখেন এখন হয়তো আসবে এইটা যে একজন মন্ত্রী বলছেন জুলাই যোদ্ধাদের যদি বিচার করা হয় তাহলে 1971 সালে যারা রাজাকারকে হত্যা করছে তাদেরও বিচার করতে হবে। তো এই যে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী উনি তো একজন মানে ইম্পর্টেন্ট মন্ত্রী। তো এইভাবে তো ওরা বলতেছে এবং মানে ওনারা তো মানে আপনার দায় মুক্তি দিবে, এই সবকিছু করবে। দায় মুক্তি তো 75-এ বঙ্গবন্ধু হত্যাকারীদেরকে দেওয়া হয়েছিল, সেটাকে টিকতে পারছে। তারপরে এখন আইসিটিতে আবার মামলা হয়ে আজকে মুক্তিযোদ্ধাদেরকে আজকে মানে ফাঁসি দেওয়ার চেষ্টা করতেছে। এখন শেখ হাসিনার বিরুদ্ধে একটা মামলায় ফাঁসির আদেশ হয়ে গেছে, আরো 32টা মামলা আছে। হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানে আপনার মামলার অভিযোগপত্র দাখিল করছে, ওনাকে আবার বিচারের সম্মুখীন করতেছে। এইভাবে আর কি যারা মুক্তিযোদ্ধা, রাশাক দান মেনন আছে, আমির হোসেন আমু আছে, তো এই মানুষগুলাকে ওনারা মানে মানুষের সামনে নিয়ে আসতেছে। তো এখন যদি তারা যদি ভাবে আমরা গত 18 মাস আপনার দেখছি, এগুলা শুধু অবজার্ভ করছি, আমরা কিছু বলি নেই, এদেশের মানুষ কখন কি হয়ে যাবে আপনাদের বলার অপেক্ষা রাখে না। কারণ তারা এগুলা নিয়ে তারা ব্যস্ত আছে। বাংলাদেশের সার্বিক যেই অর্থনৈতিক, শিক্ষা ক্ষেত্রে, জুডিশিয়ারি, প্রত্যেকটা ক্ষেত্রে যে কঠিন অবস্থার মধ্যে আছে এগুলা ওনাদের মাথার মধ্যে নাই।
কারণ আমি একটু আপনি যেমন বললেন যে আপনি অবাক হননি, অবাক হওয়া না হওয়ার কারণ হচ্ছে যে আপনি আগে থেকেই এই ধারণাটি করছিলেন। কিন্তু জি জি আমরা তো দেখলাম যে এই যেমন আমাদের ফজলুর রহমান খুব আলোচিত বীর মুক্তিযোদ্ধা, অ্যাডভোকেট, তিনি যেভাবে এই নির্বাচনের আগে পর্যন্ত যেমন ভাবে মুক্তিযুদ্ধ নিয়ে, বঙ্গবন্ধু নিয়ে সরব ছিলেন, এই যে এখন আজকে যিনি স্পিকার ছিলেন তিনিও কিন্তু একইভাবে বঙ্গবন্ধুর নাম নিয়েছেন। তিনি বলেছেন বঙ্গবন্ধুর ডাকেই তিনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন, তার নাম নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে। আরো অনেক মুক্তিযোদ্ধারা আছেন, তাদের সামনে থেকে যখন এই নামগুলোর প্রতি যুদ্ধাপরাধের দায়ে যাদের ফাঁসি হয়ে গেল, চিহ্নিত যুদ্ধাপরাধী, তাদের নামে যখন সম্মান দেওয়া হলো, সেই ফজলুর রহমানকেও তো দেখলাম না যে একটু দাঁড়িয়ে প্রতিবাদ করতে বা হাত তুলতে। সংসদে তো তিনি তা করতে পারতেন, বা এই যে স্পিকার তিনিও তো এই নিয়ে কিছু একটা তো মন্তব্য করতে পারতেন, কিন্তু কোনো মন্তব্যই তো করেননি, তিনি তো সব গ্রহণ করলেন। এখন তিনি তো এখন হয় কি এসব যখন পার্লামেন্টের সিস্টেমে তো সরকার মানে যে দল সরকার গঠন করে তাদের নীতির বাইরে তো এতে যাওয়ার কোনো উপায় নেই। তারা তারা যে পলিসি অ্যাডাপ্ট করে এটার বাইরে যাওয়ার তো কোনো উপায় নেই। আমি তো এটা ফজলুর রহমান বা ইয়াকে দৌড় দিই না। তো ফজলুর রহমান সাহেবের যে রেটরিক ব্যাপারটা আছে, ফজলুর রহমান যে এলাকা থেকে এমপি হন ওই এলাকাতে এই মুক্তিযুদ্ধের কথা, বঙ্গবন্ধুর কথা এগুলা না বললে ওনার সেখান থেকে নির্বাচিত হওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং উনি ওনার স্বার্থেই বলছেন যে মানুষটা আপনার এই যে যেমন আজকে যে সরকারটা ক্ষমতায় আসছে, এই সরকারের এই পার্লামেন্টেই তো আজকে এই আপনার শোক প্রস্তাবটা মানে আপনার সেখানে গৃহীত হলো। সেই শোক প্রস্তাব যখন গৃহীত হলো, যেই দল মানে আপনার গ্রহণ করছে বা পাশ করছে সংসদে বা উত্থাপন করছে, সেই দলে তো উনি একজন সদস্য। তো সুতরাং উনি ওনার যে মৌলিক, আমি আপনাকে একটু আগেই বলছি যে মুক্তিযুদ্ধ সবসময় মুক্তিযুদ্ধ থাকে না। কারণ উনি যেমন হাসানুল হক ইনু ভাই, উনি তো আর আওয়ামী লীগ করে না, কিন্তু উনি তো মুক্তিযুদ্ধকে ধারণ করে। এইভাবে তো আওয়ামী লীগের বাহিরেও বহু মানুষ আছে যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে আছে এবং তারা আপনার মানে সেটাকে রক্ষা করে যাচ্ছে। তো এখন আপনার ফজলুর রহমান ভাই বা আপনার ওনার নাম কিনা হাফিজ হাফিজ মানে মেজর হাফিজ, এদের উপরে আমি এত ভরসা মোটেই করি না। কারণ তারা ওই আপনার এই একটা অন্ধভাবে আওয়ামী লীগ বিরোধিতার নামে তারা সবকিছুকে গ্রহণ করতে রাজি। ক্ষমতার উনি যে স্পিকার হয়েছেন এটাই তো ওনার জন্য বিশাল একটা অবদান মানে প্রাপ্তি।